তো আজকে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ সিডিপি থেকে আমাদের আজকের ফার্স্ট ক্লাসের যে আলোচ্য বিষয় সেটা হলো শিশুর বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। এবং আমরা আরও একটি পার্ট রয়েছে, সেখানে আমরা ম্যাচুরেশন বা পরিণমনের অংশটাকে আলাদা করে সেখানে আলোচনা করব। আজকে যেখানে আলোচনা করব আমাদের মেইনলি যেটা ফোকাস থাকবে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য এবং তার ইন্টার রিলেশন এবং তাদের সম্পর্কটা। ঠিক আছে, তো সবার প্রথমে শিশুর বৃদ্ধি নিয়ে যদি আমরা দেখি তাহলে শিশুর বৃদ্ধি নিয়ে বেশ কয়েকটি প্রচলিত সংজ্ঞা রয়েছে, যার মধ্যে আর্নল্ড জোনসের সংজ্ঞাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জন্য সেটাকে এখানে রাখা হয়েছে। আর্নল্ড জোনসের মতে দেহের উচ্চতা ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। বৃদ্ধি অর্থাৎ যেটাকে আমরা বলছি গ্রোথটা কি অ্যাকচুয়ালি গ্রোথটা হচ্ছে দেহের উচ্চতা বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া। অর্থাৎ মনে করো আজকে ক্লাস থ্রির একটা বাচ্চার যে পরিমাণ হাইট এবং ওয়েট থাকে, ক্লাস 10-এর বাচ্চাটা কিন্তু হাইট আর ওয়েটের মধ্যে পার্থক্য থাকে। অর্থাৎ সবসময় কিন্তু ক্লাস 10-এর বাচ্চাটা ক্লাস 3-র বাচ্চাটা থেকে হাইট, ওয়েট এবং কার্যক্ষমতায়, দৈহিক কার্যক্ষমতাতে সে কিন্তু সবসময় এগিয়ে থাকবে। অর্থাৎ এটাকে আমরা বলবো হচ্ছে বৃদ্ধি। অর্থাৎ কি বলছে, দেহের উচ্চতা বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া ইত্যাদিকে বলা হচ্ছে বৃদ্ধি। কিন্তু শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্বে বৃদ্ধির অর্থ শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি নয়, বরং পাশাপাশি তার পরিণমন বা ম্যাচুরেশনকেও বোঝায়। ঠিক আছে, পরিণমন বা ম্যাচুরেশনকেও বোঝায়। অর্থাৎ একটা বাচ্চা কতটা বড় হচ্ছে, তার হাইট বেড়ে যাওয়ার সাথে সাথে তার মধ্যে কতটা ম্যাচুরিটি আসছে, তার মধ্যে কতটা পরিপক্কতা এসছে, সেই বিষয়টাকে বোঝায়। এক কথায় বৃদ্ধি হলো ধারাবাহিকভাবে অগ্রগতিমূলক পরিবর্তন। মানে কি, কন্টিনিউয়াস, ধারাবাহিক, নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস যেই প্রসেসটা রয়েছে সেটার কথা বলছে। অগ্রগতিমূলক পরিবর্তন, এবং এই পরিবর্তনের নির্দিষ্ট দিক বা অভিমুখ আছে। অর্থাৎ এমন নয় যে মনে করো যে বিক্ষিপ্ত হবে, মনে করো এরকম উপরে বাড়ছে হঠাৎ করে নিচের দিকে কমতে শুরু করলো, এমন নয়। বৃদ্ধি কখনো বাড়তে বাড়তে কমবে না। হয়তো কোনো একটা জায়গা থেকে স্ট্যাগন্যান্ট হয়ে যেতে পারে, কোনো একটা জায়গাতে গিয়ে হয়তো কিছু সময় যেন থেমে যেতে পারে, কিন্তু সেটা আবার পুনরায় পূর্বের অবস্থাতে ফিরে আসবে না। একটা দিক রয়েছে বা একটা অভিমুখ রয়েছে। তাহলে বৃদ্ধি সম্পর্কে আমরা কি বুঝলাম? আপাত দৃষ্টিতে বৃদ্ধি বলতে বোঝায় মানুষের বা অন্য যে কোনো প্রাণীরই উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়া ইত্যাদি হচ্ছে সাধারণভাবে বৃদ্ধি। কিন্তু যদি আমরা চাইল্ড সাইকোলজিতে বৃদ্ধি বলি তাহলে সেখানে বৃদ্ধি বলতে ওজন শুধু বেড়ে যাওয়া নয়, আকার শুধু বেড়ে যাওয়া নয়, হাইট শুধু বেড়ে যাওয়া নয়, তার পাশাপাশি তার মধ্যে যে ম্যাচুরেশন রয়েছে সেটাকেও বোঝাবে, তার যে পরিণমন বোঝাবে। পরিণমন হচ্ছে তার বয়স বাড়ার সাথে সাথে, হাইট বাড়ার সাথে সাথে, ওয়েট বাড়ার সাথে সাথে তার মধ্যে যে ম্যাচুরিটি আসে সেটাকেও বোঝাবে। এবং আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ধারাবাহিক পদ্ধতি বা ধারাবাহিক প্রক্রিয়া। এবার আমরা দেখব বৃদ্ধির বৈশিষ্ট্য বলে, বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে। বৃদ্ধির বৈশিষ্ট্য বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়া, এটার উপরে আমাদের একটা আলাদা ক্লাস রয়েছে যেটাকে আমরা বলছি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমি HRE লিখে রাখছি, ঠিক আছে, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। বংশধারা বা বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া কি বলেছে? বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বৃদ্ধি ঘটে। অর্থাৎ এটা কীরকম ভাবে হতে পারে? কারণ মনে করো একটা বাচ্চা, তার তো সে তো বড় হবেই, সে তো লম্বা হবে, তার ওয়েট বাড়বে, তার ওজন বাড়বে, কিন্তু এখানে বংশধারা এবং পরিবেশ তাদের মধ্যে কিভাবে কাজ করছে। ধরো দুটো বাচ্চা রয়েছে, একজনের যে বাড়িতে সেখানে সেই ফ্যামিলিটা হচ্ছে ওয়েল টু ডু ফ্যামিলি, সেখানে কোনো রকমের কোনো রিসোর্সের কোনো অভাব নেই, খাদ্য বস্ত্রের কোনো অভাব নেই, তার সেখানে পরিবেশের খুব সুন্দর একটা সুস্বাস্থ্যময় পরিবেশ, তাহলে দেখা যাবে তার কিন্তু বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হবে, তার বৃদ্ধিটা ভালো ঘটবে, বিকাশ নয়, অ্যাকচুয়ালি তার গ্রোথটা খুব ভালো ঘটবে। আবার তুমি ঠিক অপর দিকে দেখো, আরও একটা তুমি বাড়িতে গেছো যেখানে দেখতে পাচ্ছ সেই পরিবারটা খুব স্ট্রাগল করছে 3 বেলা খাবার জোটাতেই। অর্থাৎ সেই বাচ্চাটা হয়তো দুবেলা করে খাবার খাচ্ছে, একবেলা খাবার পাচ্ছে না, তাহলে তার কিন্তু বৃদ্ধিটা তুলনামূলক কমে যাবে। তার কিন্তু সেখানে অভাব তৈরি হচ্ছে পরিবেশে এবং তার যে বেসিক চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে না, সেই কারণে তার কিন্তু বৃদ্ধিটা কমে যাবে। এই কারণে বংশধারা এবং পরিবেশ, তার পাশাপাশি কেউ অস্বাস্থ্যকর পরিবেশে থাকছে, কারো বাড়ির পাশে মনে করো এমন কোনো একটা অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে যে প্রায়ই অসুস্থ হচ্ছে, প্রায়ই তার শরীর খারাপ হচ্ছে, তাহলে তার কিন্তু বৃদ্ধিটাও ব্যাহত ঘটবে। শিক্ষকের কাজ হলো এমন পরিবেশ রচনা করা যা মিথস্ক্রিয়াকে উৎসাহিত করে এবং বৃদ্ধিকে সার্থক করে। অর্থাৎ এই বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়াকে উৎসাহ করবে। কারণ আমরা জানি যে পরিবার হচ্ছে আমাদের প্রথম সামাজিকীকরণ ঘটে এবং তারপর স্কুল একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সামাজিকীকরণের জায়গা, তাই তো? তো এবার স্কুল, মনে করো পরিবার থেকে যখনই আমরা শিখে গিয়ে স্কুলে যাচ্ছি, তখন সেখানে টিচার্সদের কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে।
নেক্সট পয়েন্ট যেটা বলেছে সেটা হচ্ছে, যেহেতু আমি বললাম যে বংশধারা এবং পরিবেশের উপরে একটা আলাদা ক্লাস রয়েছে, একটা আলাদা টপিক রয়েছে সিলেবাসে, সেই কারণে সেটা আমরা অন্য একটা ক্লাসের ডিটেলস এটাকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব, আরও অনেক বেশি উদাহরণ, আরও অনেক বেশি মানে কেস স্টাডি নিয়ে। নেক্সট আসবে বয়স অনুযায়ী বৃদ্ধির হার, অর্থাৎ বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন রকম। মেরিডিথ অধ্যয়ন করে দেখেছেন, কি দেখেছেন একটু দেখে নিই। জন্ম থেকে 2.5 বছর বয়স পর্যন্ত, মানে 0 থেকে 2.5, দেখো 0 বয়স আবার কি, অনেকে এটা বলে 0 বয়স আবার কি। 0 মানে জন্মের পর থেকে 12 মাস বয়স হওয়া পর্যন্ত তার 1 বছর হয়, তাহলে এই 12 মাস সময়কালটাই এটা হচ্ছে 0 বছর, তার যতক্ষণ তার 12 মাস কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এই 0 থেকে 2.5 বছর বয়স পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি হয়, খুব তাড়াতাড়ি গ্রোথ হয় বাচ্চাটার। আবার বয়স সন্ধিক্ষণের কিছু পূর্বে এই বৃদ্ধির হার পুনরায় দ্রুত হয়। বয়স সন্ধিক্ষণ মানে যেটাকে আমরা বলছি অ্যাডোলেসেন্স পিরিয়ড, মানে যেটাকে আমরা বলছি টিনেজ, ঠিক আছে। টিনেজার হয় না, যেগুলো দেখবে নাম্বারের পেছনে রয়েছে 13, 14, 15, 16, 17, 18, 19, এই বয়সী বাচ্চাগুলো। এর পূর্বে বৃদ্ধির হার পুনরায় দ্রুত হয়ে যায়। আবার বয়স সন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার হ্রাস পায়। দেখবে 20 বছর হয়ে গেছে, 20 বছর হওয়ার পরে বেশি পরিমাণে আর দেখবে হাইট তার বৃদ্ধি হচ্ছে না কারোর, খুব বেশি শারীরিক গঠনের পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, কেউ স্ফীত হয়ে যায়, কেউ আবার জীর্ণ হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার হাইটের পরিবর্তন খুব বেশি মানে ড্রাস্টিক চেঞ্জ আসছে না। কিন্তু তুমি একটা বাচ্চাকে ক্লাস 3 একটা বাচ্চাকে তুমি দেখেছো, কয়েক বছর পরে তুমি যখন দেখলে ক্লাস 10-এ পড়ে, তখন তুমি তাকে হয়তো চিনতেই পারলে না প্রথমে, যে এরকম চেঞ্জেস চলে আসছে তার মধ্যে। এই পরিবর্তনটার কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, নেক্সটে বলেছে বৃদ্ধি এবং অনুশীলন। বৃদ্ধি ও অনুশীলন, বৃদ্ধির ওপর অনুশীলনের প্রভাব সম্পর্কিত একাধিক পরীক্ষা হয়েছে এবং ধনাত্মক প্রভাবের প্রমাণ পাওয়া গেছে। ধনাত্মক মানে হচ্ছে মানে যেটা অ্যাফার্মেটিভ প্রভাব, মানে সদর্থক প্রভাব। কি? হিলগাও 1932, ব্রুনার 1963-তে। উপযুক্ত বৃদ্ধির জন্য শিক্ষকগণ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থা করবেন। অর্থাৎ টিচার্সদের একটা বিশেষ ভূমিকা রয়েছে, যে কারণে টিচার্সদেরকে এগুলো পড়ানো হচ্ছে। তোমরা আগামী দিনে কোনো না কোনো স্কুলে পড়াবে এবং সেই কারণে তোমরা আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হিসেবে সেই দায়িত্বভার গ্রহণ করবে, সেই কারণে তোমাদের উপরে এই একটা দায়িত্ব বর্তায় এবং এই জন্য তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো পড়তে হচ্ছে এবং এগুলো পড়ে পাশ করে তারপর তোমাদেরকে পরবর্তী পর্যায়ে যেতে হচ্ছে। তো বৃদ্ধির ওপর অনুশীলনের প্রভাব মানে কতটা প্র্যাকটিস করতে হচ্ছে এবং সেই বৃদ্ধির পাশাপাশি কার স্টেজ অনুযায়ী, ম্যাচুরিটি অনুযায়ী সে কতটা প্র্যাকটিস করছে এবং প্র্যাকটিস করার মাধ্যমে তার মধ্যে যে কী কী প্র্যাকটিস। মনে করো তুমি একটা ক্লাসরুমে কী করছো, ক্লাসরুমে তুমি 10 জন বাচ্চাকে বেছে নিলে, বেছে নেওয়ার পর তুমি তাদেরকে নিয়ে গেলে বাগানে, নিয়ে গিয়ে তুমি তাদেরকে কিছু একটা টাস্ক করতে দিলে। এবার দেখা গেল তাদের আজকে সেই কাজটা করতে সময় লেগে গেছে 1 ঘন্টা, ঠিক আছে। এবার সেম কাজটা তুমি 7 দিন পরে দিয়েছো, দেখবে তারা 20 মিনিটের মধ্যে করে দিয়েছে। তার কারণ হচ্ছে তারা কিন্তু বুঝে গেছে কাজটা কিভাবে করতে হয় এবং এই নিয়ে অনেক রকমের পরীক্ষা নিরীক্ষাও রয়েছে। ওকে, নেক্সট বলেছে বৃদ্ধির হারের তারতম্য। হারের তারতম্য মানে হচ্ছে কি, মানে যেটাকে বলছি কম বেশি হওয়া, বৃদ্ধির পার্সেন্টেজ, বৃদ্ধির যে ঘটনাগুলো ঘটছে, বৃদ্ধি ঘটছে, কার কি হারে ঘটছে, কার কি পার্সেন্টে ঘটছে, কার কি পরিমাণে ঘটছে, সেটা তারতম্য। কিভাবে বুঝবো? শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়। কিছু শিশু দ্রুত গতিতে বৃদ্ধি পায়, কোনো শিশুর বৃদ্ধি স্লথ গতিতে হয়। এবার মনে করো যে একরকমই ক্লাস 10-এ তুমি পড়াচ্ছ, ক্লাস 10-এ পড়াতে গিয়ে তুমি দেখতে পাচ্ছ একটা বাচ্চা অনেক লম্বা হয়ে গেছে, একটা বাচ্চার হাইট অনেক বেশি, একটা বাচ্চার হাইট একটু কম, ঠিক আছে। একটা বাচ্চা খুবই একদম স্বাস্থ্যবান হয়ে গেছে, একটা বাচ্চা কম স্বাস্থ্যবান। অর্থাৎ কারো কি একই বয়সে, ওরও বয়স 16, এবার একই বয়সে কারো মানে তোমার হচ্ছে বৃদ্ধিটা খুব দ্রুত গতিতে হয়, আবার কারো কম গতিতে হয়। এই বিষয়টা আমরা ভালো করে বুঝতে পারবো যখন আমরা বংশগতিটা পড়বো, যখন আমরা হেরিডিটিটা পড়বো। হেরিডিটির সময় এই বিষয়টাকে আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা কর্মসূচি পরিকল্পনার ক্ষেত্রে বৃদ্ধির এই বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেবেন। সকলের জন্য একই কর্মসূচি সুপারিশ করা শিক্ষা মনোবিজ্ঞান সম্মত নয়। সবার জন্য একই রকম কর্মসূচি থাকবে তা কিন্তু নয়। মনে করো তুমি অ্যাজ এ টিচার ইউ হ্যাভ টু বি স্মার্ট এনাফ টু ডিসাইড দিস থিংস। ওকে, ক্লাসে তোমাকে স্মার্ট হতে হবে এটা ডিসাইড করার জন্য যে কোন বাচ্চাটাকে আমি কি করাতে পারবো। একটা তুমি খুবই দেখে বুঝতে পারছো শারীরিকভাবে দুর্বল, তুমি এমন একটা শারীরিক কাজ দিয়ে দিয়েছো যার পক্ষে সেটা করা সম্ভব নয়। তাতে করে সে কি হচ্ছে, সে আরো মোটিভেটেড হওয়ার পরিবর্তে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, ক্লাসে সকলে হাসির পাত্র হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, টিচারকে এই বিষয়গুলোকে ঠিক করতে হবে। সবাইকে একই কাজের সুপারিশ করা কিন্তু বিজ্ঞানসম্মত বা সাইকোলজিক্যাল ঠিক নয়। নিরবচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া, একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবচ্ছিন্ন ধারাবাহিকভাবে ঘটতে থাকে। বৃদ্ধির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ।
আবার একই সঙ্গে অসুবিধাজনকও। শিক্ষাক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ এই অর্থে যে শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। অসুবিধা হলো এই যে বৃদ্ধি নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক হওয়ার জন্য স্তরভিত্তিক ভাগ করা সম্ভব হয় না। এবার মনে করো কন্টিনিউয়াসলি চলছে একটা বৃদ্ধিটা, কন্টিনিউয়াস চলছে, ধারাবাহিকভাবে চলছে, কন্টিনিউয়াস চলছে। এবার তুমি দেখতে পাবে একই বয়সে 10টা বাচ্চার বৃদ্ধির হার 10 রকম। তো সেক্ষেত্রে তুমি এটা কিন্তু বলতে পারবে না যে এই বয়সে আসলে একটা বাচ্চা এটা শিখতে পারে। এই বয়সে তুমি মনে করো যে ক্লাস 7-এ থাকতে প্রথম তুমি টেন্সটা শিখেছো, ঠিক আছে, মনে করো তুমি সরকারি স্কুল তোমার পড়াশোনা হয়েছে, তুমি ক্লাস 7-এ থাকতে টেন্সটা শিখেছো। এবার তুমি দেখতে পাচ্ছ বর্তমান বাচ্চাগুলো ক্লাস 3তেই টেন্স শিখে যাচ্ছে। তাহলে কিন্তু সেই হিসাব করলে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে তোমার বৃদ্ধির অনুপাতে এই বাচ্চাটার বৃদ্ধি কিন্তু বেশি হচ্ছে, ঠিক আছে। এটা পরিণমনের কথা বলছি, বৃদ্ধির সাথে ম্যাচুরেশন, এই সম্পর্কটা বুঝতে হবে। বৃদ্ধি হবে, বিকাশ হবে, ম্যাচুরেশন হবে, তিনটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, তিনটা পরস্পরের সঙ্গে কানেক্টেড। তো সেই কারণে কি হবে, শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব। সেই কারণে দেখবে সবার জন্য কিন্তু সিলেবাসটা সেম থাকে, ক্লাসে সিলেবাসটা সেম থাকে। এবার তারই মধ্যে দেখবে কিছু কিছু বাচ্চা সেই সিলেবাসের বাইরে গিয়েও অনেক জ্ঞান অ্যাকোয়ার করে, কেউ সেই সিলেবাসের জ্ঞানটাই পুরোপুরি অ্যাকোয়ার করতে পারে না। তার বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো থেকে বেরিয়ে আসারও বিভিন্ন ফলাফল আমরা দেখবো। আমরা রিমেডিয়াল ক্লাসের সম্পর্কে পড়বো, আমরা মাইক্রো টিচিং, আমরা অ্যাসেসমেন্ট পড়বো, সেগুলো প্রত্যেকটা ক্লাসে আমাদের এই সেশনে কিন্তু থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি শিশুর বিকাশ। আমরা দেখলাম বৃদ্ধি মানে কি, গ্রোথ। এবার বিকাশ মানে কি, বিকাশ মানে হচ্ছে ডেভেলপমেন্ট। হারলক বলেছেন বিকাশ কেবলমাত্র কোনো ব্যক্তির দৈহিক পরিণমনের মধ্যে সীমিত থাকে না, বিকাশ মূলত পরিণমনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ। অর্থাৎ মানে জার্নি নট দ্য ডেস্টিনেশন ম্যাটার্স, আমরা একটা খুব লাইন আমরা ব্যবহার করি। অর্থাৎ বিকাশ মানে কোনো লক্ষ্যে পৌঁছানো নয়, বিকাশ মানে ওই যে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। তুমি কালকে সাইকেল চালাতে খুব সুন্দরভাবে সাইকেল চালাতে তুমি শিখে গেছো, তুমি তার মানে জানো যে 2 চাকার উপরে কি করে ব্যালেন্স করতে হয়। তারপরে কি হলো, তুমি পরবর্তীকালে তুমি একটা বুলেট কিনে নিয়েছো বা তুমি একটা বাইক কিনে নিয়েছো। এবার কি তোমার কিন্তু ওই 2 চাকার উপরে যে ব্যালেন্সটা, সেটা কিন্তু তোমাকে আর করতে হচ্ছে না। ওই ব্যালেন্সটার করার কাজ কিন্তু তুমি আগে শিখে গেছো। তোমাকে সেখানে ইঞ্জিন, ক্লাচ, এক্সেলারেটর ইত্যাদি তোমার জ্ঞানটা শিখতে হচ্ছে। এবার তুমি ওই বাইকও খুব সুন্দরভাবে শিখে গেছো, কোনটা ইঞ্জিনের, কোনটা তোমার ক্লাচ, কোনটা এক্সেলারেটর, কোনটা ব্রেক তুমি বুঝে গেছো। তারপর তুমি 4 হুইলারে গেছো, 4 হুইলারেও তোমার ক্লাচ থাকে, এক্সেলারেটর থাকে, গিয়ার থাকে, তুমি সেটা কিন্তু ওই আগের জ্ঞানটা থেকে এখানে তুমি অ্যাকোয়ার করতে পারছো। তো এইটা হচ্ছে সেই বিকাশের দিকে এগিয়ে যাওয়া, ধারাবাহিকভাবে ধীরে ধীরে একদিক থেকে আরেকদিকে পরিণামের দিকে এগিয়ে দেওয়া। আবার মনোবিজ্ঞানীদের মতে বিকাশ বলতে বিশেষভাবে আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতিকে বোঝানো হয়েছে। আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি। আজকে তুমি যেই কাজটা করতে পারছো 1 ঘন্টা সময়ে, সেই কাজটা তুমি প্র্যাকটিস করার মধ্য দিয়ে কালকে 10 মিনিটে করতে পারছো। তাহলে এইটা হচ্ছে তোমার বিকাশ। এই 1 ঘন্টা থেকে 10 মিনিটে চলে আসাটা হচ্ছে বিকাশের মধ্যে, ঠিক আছে। এই যে মনে করো আজকে ধরে নাও আমি বলছি সূর্যকুমার যাদব ইন্ডিয়ান ক্রিকেট টিমে একজন একজন ব্যাটসম্যান, তিনি খুব সুন্দরভাবে 360 ডিগ্রি শটগুলো খেলছেন, সামনে পেছনে সেই চারিদিকে আমরা দেখি খুব হাততালি দিচ্ছি, কিন্তু তার পেছনে যে তার কি পরিমাণ পরিশ্রম রয়েছে, তার পেছনে যে কি পরিমাণ তার ধারাবাহিক বিকাশের পথে পৌঁছানোর যে একটা কার্যক্রম ছিল, সেটা আমরা কেউ দেখিনি। তো ওই যে তিনি হয়তো নেটে প্র্যাকটিস করতে গিয়ে অনেকবার শরীরে তিনি আঘাত পেয়েছেন, ঠিক আছে, কিন্তু তারপর তিনি সেটার মাস্টার হয়েছেন। তো এইভাবেই হচ্ছে বিকাশটা ঘটবে, এইভাবে বিকাশটা কিন্তু একটা জায়গাতে পৌঁছাবে। শিশুর দৈহিক বিকাশ হয়েছে, তখন শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গের দৈর্ঘ্যের পরিবর্তন বোঝানো হয় না, সেগুলোর পরিবর্তনের ফলে শিশুর কার্যক্ষমতার যে পরিবর্তন হয়েছে তাকেও বোঝানো হয়। অর্থাৎ আজকে তুমি মনে করো জিমে গেছো, আজকে তুমি জিমে গিয়ে তুমি একটা ডাম্বল তুলছো, তুমি একটা ডাম্বল 20 কেজির একটা ডাম্বল তুলছো, 20 কেজি ডাম্বল। এবার তুমি 3 মাস জিম করার পরে তোমার সেই ডাম্বলটাই 40 কেজি ডাম্বল তুমি তুলতে পারছো। তার মানে তোমার মাসেল ডেভেলপমেন্ট হয়েছে, তার পাশাপাশি তোমার মাসেলের কর্মক্ষমতাটাও বেড়েছে। তুমি আজকে 20 কেজি ডাম্বল দিয়ে ব্যায়াম করতে করতে 3 মাসের মধ্যে 3 মান্থসের মধ্যে তুমি কি করলে 40 কেজি ডাম্বলের তুমি ব্যায়াম করতে শুরু করে দিয়েছো। তার মানে কি, তুমি মানুষটা সেম আছো, বাট তোমার কার্যক্ষমতা বেড়ে গেল, তোমার বিকাশের দিকে তুমি আরো এগিয়ে গেলে। এইটাই কথাটা এখানে বোঝাতে চেয়েছে। আচ্ছা, বিকাশের কিছু বৈশিষ্ট্য দেখি। নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, এটা তো মানতে হবে, বৃদ্ধি বলে বিকাশ বলে এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা আমৃত্যু চলবে। বিকাশ ধারাবাহিক বা তোমার নিরবচ্ছিন্ন, বা যেটাকে আমরা বলি কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া। একটি শিশুর মাতৃগর্ভ থেকে আমৃত্যু পর্যন্ত বিকাশ কোনো সময় থেমে থাকে না, কেবলমাত্র এর হারের পরিবর্তন ঘটে, হ্যাঁ কখনো বেশি, কখনো কম, কখনো মাঝারি। বিকাশের পর্যায়গুলি পরস্পর সম্পর্কযুক্ত।
শিশুর দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, এটা প্রাক্ষবিক না প্রাক্ষবিক, ঠিক আছে, প্রভৃতি পৃথকভাবে ঘটে না, সেগুলো একসাথে ঘটে। শরীরের বিকাশের সাথে সাথে মানসিক বিকাশ ঘটে। তুমি ক্লাস 2-এ থাকতে যে পরিমাণ তুমি মেন্টাল স্টেবিলিটি ছিল, তুমি এই কলেজে উঠে তার মেন্টাল স্টেবিলিটি বেড়েছে, স্বাভাবিক। সামাজিক বিকাশ, তোমার ক্লাস 3-তে থাকতে তুমি যে পরিমাণ সমাজটাকে চিনতে, সমাজ তোমাকে যেভাবে চিনতো, কলেজে উঠে তুমি সমাজটাকে আরও বেশি চিনতে পেরেছো, তুমি সমাজ তোমাকে চিনতে পেরেছে। প্রাক্ষবিক মানে প্রক্ষোভ, যেগুলো ইমোশনাল বিকাশ রয়েছে, রাগ, ভয়, ঘৃণা, ভালোবাসা, প্রেম, ঠিক আছে, ইত্যাদি প্রত্যেকটা বিষয় কিন্তু বয়সের সাথে সাথে, বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হতে থাকে। তাই এগুলো পরস্পর কানেক্টেড, ইন্টারকানেক্ট। যেমন দৈহিক বিকাশ মানসিক বিকাশে সহায়তা করে, আবার মানসিক বিকাশ সামাজিক বিকাশে সহায়তা করে। বিকাশের বিভিন্ন পর্যায়গুলি পরস্পর সম্পর্কযুক্ত, পরস্পর নির্ভরশীল, সামগ্রিকভাবে ব্যক্তি জীবনের ঐক্য বজায় রাখতে সহায়তা করে, ঠিক আছে, সামগ্রিকভাবে ব্যক্তি জীবনের ঐক্য বজায় রাখে এগুলো। অর্থাৎ তোমার সামাজিক বিকাশ হচ্ছে না, তুমি সারা জীবন ঘরেই থেকে গেলে, তুমি বাইরে বেরিয়ে বুঝতেই পারলে না তোমার সামাজিক বিকাশ হবে কি করে। তুমি বাইরে বেরিয়ে বুঝতেই পারছো না মানুষ কোন দিক দিয়ে হাঁটছে, ডান দিক না বাদিক। তুমি ডান দিক দিয়ে হাঁটতে গেছো, সামনে থেকে কোনো একটা গাড়ি আসলো, তোমাকে উড়িয়ে দিল, তুমি তো বুঝলেই না যে তোমার কেন এটা হলো, তুমি তো ঠিকই এক সাইড দিয়ে হাঁটছিলে, কারণ তোমার সামাজিক বিকাশটাই ঘটেনি। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু এখানে আমাদের ধারণাগুলো ঘটবে বিকাশের ক্ষেত্রে। আমরা যখন কোহলবার্গ, আমরা যখন ভাইগটসকে, আমরা যখন পিয়াজে পড়বো, তখন এই তিনটা বিষয়কে আরো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের আলোচনা করার একটা ক্ষেত্র তৈরি হবে। বিকাশ ক্রমপর্যায় অনুসরণ ঘটবে। ক্রমপর্যায় অনুসারে মানে কি, কন্টিনিউয়াস প্রসেস, মানে একের পর দুই, দুইয়ের পর তিন, মানে স্টেপ বাই স্টেপ, একটা সিঁড়ি, তারপরে একটা সিঁড়ি, তারপরে একটা সিঁড়ি, তারপরে একটা সিঁড়ি, এভাবে উপরে উঠতে থাকবে। বিকাশ একটা নির্দিষ্ট নিয়মে ঘটে। শিশুর জীবনে একটি আচরণের পর আরেকটি আচরণ আছে। যেমন একটা শিশু প্রথমে বসতে পারে, তারপর হামাগুড়ি দেয়, তারপর দাঁড়াতে পারে, তারপর হাঁটতে পারে, সর্বশেষে দৌড়াতে পারে। এমন না যে জন্ম হলো তারপরে সে দৌড়াতে শুরু করে দিয়েছে, তার কিছু কিছু প্রসেসিং রয়েছে। প্রথমে বসবে, তারপরে হামাগুড়ি দেবে, তারপরে সিঁড়ি ধরে বা সিঁড়ি রিলিং ধরে দাঁড়াবে, বিছানার খাটের তোমার পায়া ধরে দাঁড়াবে ইত্যাদি করে, তারপরে দৌড়াতে শিখবে শেষে। সুতরাং বিকাশের প্রত্যেকটি ধারা একটি অপরটির উপর নির্ভরশীল। সামঞ্জস্য বজায় রাখা বিকাশের একটি অন্যতম বৈশিষ্ট্য। সামঞ্জস্য বজায় রাখা মানে হচ্ছে আগের স্টেপের সাথে পরের স্টেপের যে যোগাযোগ। বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে ঘটবে, ঠিক আছে, জেনারেল টু স্পেসিফিক, সাধারণ থেকে বিশেষ। আমরা যেরকম পড়বো আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, তখন এই বিষয়গুলো আরো পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। এখানে যেহেতু বিকাশ এবং আমরা বৃদ্ধিটা পড়ছি, সেই জন্য আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের সাথেই বিকাশ এবং বৃদ্ধির যোগাযোগ রয়েছে। বিকাশ প্রথমে সাধারণ থেকে বিশেষের দিকে যাবে। শিশু যখন কোনো কিছু ধরার চেষ্টা করে, তখন সে সমস্ত হাতকে সেই কাজে ব্যবহার করে, পরে হাতের সমস্ত আঙ্গুল ব্যবহার করে, তা অবশ্যই 2টি বা 3টি আঙ্গুল সে ধরতে পারে, অর্থাৎ তার কার্যক্ষমতা কিন্তু বাড়ছে। প্রথমে সে পুরো হাতটাকে কাজে লাগালো, তারপরে বুঝতে পারলো পুরো হাতের এখানে কাজ নেই, আঙ্গুলের কাজ, তারপরে আঙ্গুলগুলোকে কাজে লাগালো। তারপরে সে বুঝতে পারলো যে সব আঙ্গুলের দরকার নেই, আমার 2টো আঙ্গুল দিয়ে হয়ে যাচ্ছে বা 3টে আঙ্গুল দিয়ে হয়ে যাচ্ছে, তখন আমার এই কাজটা সেইটা দিয়ে হয়ে যাবে। ব্যক্তিগত প্রক্রিয়া, বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। ব্যক্তিভেদে বিকাশের হারের পার্থক্য লক্ষ্য করা যায়। একই রকম কথা, ক্লাসে তুমি দেখবে 10টা 50টা বাচ্চার মধ্যে 1-2টো বাচ্চা খুব বেশি দেখবে অ্যাটেন্টিভ, পড়াশোনাতে খুব মনোযোগী, আবার দেখবে বাকি কিছু বাচ্চা রয়েছে যারা খুব অমনোযোগী, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। শুধুমাত্র ব্যক্তি থেকে ব্যক্তি নয়, একই ব্যক্তির বিভিন্ন বয়সের হার বিভিন্ন রকম হয়। কোনো কোনো বাচ্চাকে তুমি দেখবে ছোটবেলায় খুবই মানে বোকা হাদা টাইপের, কিন্তু সে কিছু সময় পরে হঠাৎ করে তার মধ্যে এমন পরিবর্তন চলে আসে তো তুমি তাক লাগিয়ে দেবে সকলকে। তো এই ধরনের পরিবর্তনে কিন্তু লক্ষ্য করা যায়। তো এটা ছিল আমাদের আজকে বিকাশ এবং আমাদের বৃদ্ধির মধ্যেকার সম্পর্ক, পার্থক্য যেগুলো রয়েছে। পার্থক্য আলাদা করে বললাম না এই কারণেই, কারণ দুটো পার্টের যখন আমরা সম্পর্কগুলো দেখবো, দুটো পার্টের বৈশিষ্ট্যগুলো দেখবো, তখন কিন্তু এখানে পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। এবং আমাদের এরপরে ম্যাচুরেশন নিয়েও ক্লাস হবে এবং অন্যান্য টপিকগুলো তো চলতেই থাকবে, ঠিক আছে।